আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবাইপুর যমুনা শিকদার কলেজ কর্তৃক আয়োজিত আজকের এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, শ্রেণী একাদশ, আবাইপুর যমুনা শিকদার কলেজ, আবাইপুর, শোলকুপা, ঝিনাইদহ। আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সংগঠনের কিছু মৌলিক বিষয় নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তাই তোমরা যে যেখানে আছো আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও। আজকে পাঠ শিরোনাম কি তা এক নজর দেখে নিই। আজকে পাঠ শিরোনাম: 1. সংগঠন বলতে কি বোঝো? 2. সংগঠনের বৈশিষ্ট্য সমূহ কি কি? 3. সংগঠনের গুরুত্ব উল্লেখ করো। 4. সংগঠনের শ্রেণীবিভাগ আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শিরোনাম কি কি তা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। অতএব আজকের 1 নম্বর টপিক: সংগঠন বলতে কি বোঝো? সংগঠন হচ্ছে উৎপাদনের সর্বশেষ উপাদান। সংগঠনের বাকি 3টি উপাদান যথা ভূমি, শ্রম, মূলধনকে সংগ্রহ করে সমন্বয়ের মাধ্যমে উৎপাদনের কাজ পরিচালনা করা। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণের সংযোগ ও সমন্বয় করে। এটি সংগঠনের ঝুঁকি গ্রহণ করে এবং এর জন্য মুনাফা ভোগ করে। বিভিন্ন লেখক বিভিন্নভাবে সংগঠনের সংজ্ঞা প্রদান করেছেন। L.H. হ্যানি এর মতে কতিপয় সাধারণ উদ্দেশ্য বা উদ্দেশ্যগুলি অর্জনে নিয়োজিত উপকরণসমূহের সুষ্ঠু সমন্বয়কে সংগঠন বলে। স্টোনার এবং এর সহযোগীদের মতে 2 বা ততোধিক ব্যক্তি যার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে বা একটি লক্ষ্য অর্জনে একটি কাঠামোগত পদ্ধতির মধ্যে একত্রে কাজ করে। পরিশেষে বলা যায়, সংগঠন হচ্ছে উৎপাদনের একটি উপাদান যা অন্য উপাদানগুলোকে একত্রিত করে উৎপাদনের কাজ পরিচালনা ও সমন্বয় করে এবং এর জন্য মুনাফা ভোগ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে দ্বিতীয় টপিক: সংগঠনের বৈশিষ্ট্য সমূহ কি কি? সংগঠন হচ্ছে উৎপাদনের চতুর্থ উপাদান। এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য সমূহ আছে। অতএব সংগঠনের বৈশিষ্ট্য সমূহ কি কি তা এক নজর দেখে নেওয়া যাক। সংগঠনের বৈশিষ্ট্য সমূহ কি কি? এক নম্বর আছে 2 বা ততোধিক ব্যক্তির দল। 2 নম্বর আছে সমন্বিত প্রচেষ্টা। 3 নম্বর আছে উদ্দেশ্য। 4 নম্বর আছে শ্রম বিভাগ। 5 নম্বর আছে দায়িত্ব ক্ষমতা বন্টন। 6 নম্বর সম্পর্ক। 7 নম্বর আছে কার্যবিন্যাস। 8 নম্বর আছে কার্যবিন্যাস। 9 নম্বর আছে কার্যপদ্ধতি। 10 নম্বর আছে কার্যক্রম। 11 নম্বর আছে কার্যক্রম। 12 নম্বর আছে কার্যক্রম। 13 নম্বর আছে কার্যক্রম। 14 নম্বর আছে কার্যক্রম। 15 নম্বর আছে কার্যক্রম। 16 নম্বর আছে কার্যক্রম। 17 নম্বর আছে কার্যক্রম। 18 নম্বর আছে কার্যক্রম। 19 নম্বর আছে কার্যক্রম। 20 নম্বর আছে কার্যক্রম। 21 নম্বর আছে কার্যক্রম। 22 নম্বর আছে কার্যক্রম। 23 নম্বর আছে কার্যক্রম। 24 নম্বর আছে কার্যক্রম। 25 নম্বর আছে কার্যক্রম। 26 নম্বর আছে কার্যক্রম। 27 নম্বর আছে কার্যক্রম। 28 নম্বর আছে কার্যক্রম। 29 নম্বর আছে কার্যক্রম। 30 নম্বর আছে কার্যক্রম। 31 নম্বর আছে কার্যক্রম। 32 নম্বর আছে কার্যক্রম। 33 নম্বর আছে কার্যক্রম। 34 নম্বর আছে কার্যক্
8 নম্বর আছে ঝুঁকি বহন। 9 নম্বর আছে নির্দেশনা চেন। 10 নম্বর আছে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। 11 নম্বর আছে নমনীয়তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংগঠনের বৈশিষ্ট্য সমূহ কি কি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। 1 নম্বর আছে 2 বা ততোধিক ব্যক্তি দল, 2 সমন্বিত প্রচেষ্টা, 3 উদ্দেশ্য, 4 শ্রম বিভাগ, 5 দায়িত্ব ক্ষমতা বন্টন, 6 সম্পর্ক, 7 কার্যবিন্যাস, 8 ঝুঁকি বহন, 9 নির্দেশনা চেন, 10 তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ, 11 নমনীয়তা। 2 বা ততোধিক ব্যক্তির দল। সংগঠন 2 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত হয়। সংগঠনের দল থাকে। একজন ব্যক্তি একটি দল পরিচালিত করতে পারে না, তাই 2 বা ততোধিক ব্যক্তি মিলে একটি দল বা একটি সংগঠন পরিচালিত করে থাকে। 2 সমন্বিত প্রচেষ্টা। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি কাজ অর্জিত হয়ে থাকে। 3 উদ্দেশ্য। উদ্দেশ্য ছাড়া কোনো কাজ যদি করা হয় তাহলে সেটি অর্জিত হবে না। 4 শ্রম বিভাগ। সংগঠনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শ্রম বিভাগ, কারণ প্রত্যেক বিভাগে যার যার যে দক্ষতা ক্ষমতা আছে তা সে কাজে বন্টন করতে হয়। 5 দায়িত্ব ক্ষমতা বন্টন। দায়িত্ব ক্ষমতা বন্টনের সংগঠনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ সংগঠনের উচ্চ স্তর থেকে নিচের স্তর পর্যন্ত দায়িত্ব ক্ষমতা বন্টন করতে হয়। 6 সম্পর্ক। সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য আছে সম্পর্ক। কর্মীদের মধ্যে সুসম্পর্ক যদি না থাকে তাহলে একটি প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে না। কার্যবিন্যাস। উদ্দেশ্য অর্জনের জন্য সংগঠন বিভিন্ন কাজের সুষ্ঠু বিন্যাস করে। ঝুঁকি বহন। সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকি বহন। সংগঠন নিজেই ঝুঁকি বহন করে থাকে। ঝুঁকি মূলত হয় চাহিদার জন্য মূল্য কমে যাওয়া, পণ্য অবিকৃত থাকা, চাহিদা পরিবর্তন হওয়া, এই ক্ষেত্রে ঝুঁকি বহন করে। 9 নম্বর আছে নির্দেশনা ও চেন। সংগঠনের দায়িত্ব ক্ষমতা বন্টনের মাধ্যমে সাধারণত নির্দেশনা চেন গঠিত হয়ে থাকে, আর নির্দেশনা চেনের মাধ্যমে উৎপাদনের কাজ বৃদ্ধি পায়। তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। একটি প্রতিষ্ঠান যদি কর্মীদের মধ্যে কোনো তত্ত্বাবধান নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে সে প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে না সঠিকভাবে। 11 নম্বর হচ্ছে নমনীয়তা। প্রত্যেকটা সেক্টরে উচ্চ স্তর থেকে নিচের স্তর পর্যন্ত প্রত্যেক কর্মীর ভিতরে নমনীয়তা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের পাঠ শিরোনাম 2 নম্বর টপিক নিয়ে মোটামুটি আলোচনা করলাম। অতএব আজকে পাঠ শিরোনামের 3য় টপিক সংগঠনের গুরুত্ব উল্লেখ করো। সংগঠনের গুরুত্ব কি কি তা আমি লিখে তোমাদের মাঝে দেখাচ্ছি, তুমি একটু খেয়াল করে দেখো সংগঠনের গুরুত্ব কি কি।
এক নম্বর আছে উপকরণ সংগ্রহ সমন্বয়। দুই নম্বর আছে পরিকল্পনা প্রণয়ন। তিন নম্বর আছে উৎপাদন ব্যবস্থাপনা। চার নম্বর আছে শ্রম বিভাগ। পাঁচ নম্বর আছে দায়িত্ব ক্ষমতা বন্টন। ছয় নম্বর ঝুঁকি বহন। সাত নম্বর আছে কার্য বিন্যাস। আট নম্বর আছে বাজারজাতকরণ। নয় নম্বর আছে দক্ষতা বৃদ্ধি। 10 নম্বর আছে নমনীয়তা। 11 নম্বর আছে সমন্বিত প্রচেষ্টা। 12 নম্বর আছে সম্পর্ক। 13 নম্বর আছে উদ্দেশ্য নির্ধারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংগঠনের গুরুত্ব। 1 নম্বর আছে উপকরণ সংগ্রহ সমন্বয়, 2 পরিকল্পনা প্রণয়ন, 3 উৎপাদন ব্যবস্থাপনা, 4 শ্রম বিভাগ, 5 দায়িত্ব ক্ষমতা বন্টন, 6 ঝুঁকি বহন, 7 কার্যবিন্যাস, 8 বাজারজাতকরণ, 9 দক্ষতা বৃদ্ধি, 10 নমনীয়তা, 11 সমন্বিত প্রচেষ্টা, 12 সম্পর্ক, 13 উদ্দেশ্য নির্ধারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পাঠ শিরোনামের সর্বশেষ যে আলোচ্য বিষয় সংগঠনের শ্রেণীবিভাগ আলোচনা করো। মালিকানা, আয়তন বা পরিচালনা প্রভৃতির দৃষ্টিকোণ থেকে সংগঠনের সাধারণত 7 ভাগে ভাগ করা যায়। কি কি 7 ভাগে ভাগ করা যায় তা আগে এক নজর দেখে নিই। সংগঠনের শ্রেণী বিভাগ। এক নম্বর আছে এক মালিকানা সংগঠন। দুই নম্বর আছে অংশীদারি সংগঠন। তিন নম্বর আছে যৌথ মূলধনী কোম্পানি। চার নম্বর আছে সমবায় সমিতি। পাঁচ নম্বর আছে রাষ্ট্রীয় সংগঠন। ছয় নম্বর আছে যৌথ উদ্যোগ। সাত নম্বর আছে ব্যবসায়ী জোট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংগঠনের শ্রেণীবিভাগ। 1 নম্বর এক মালিকানা সংগঠন, 2 অংশীদারি সংগঠন, 3 যৌথ মূলধনী কোম্পানি, 4 সমবায় সমিতি, 5 রাষ্ট্রীয় সংগঠন, 6 যৌথ উদ্যোগ, 7 ব্যবসায়ী জোট।
এক নম্বর হচ্ছে এক মালিকানা সংগঠন। একজন ব্যক্তির মালিকানা বা পরিচালনায় যে সংগঠন প্রতিষ্ঠিত হয় তাকে এক মালিকানা সংগঠন বলে। এক মালিকানা সংগঠন মালিক নিজে নীতি নির্ধারক এবং লাভ লোকসান একাই ভোগ করে থাকে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এক মালিকানা সংগঠন গড়ে ওঠে, যেমন মুদির দোকান, পানের দোকান, রন্ডির দোকান ইত্যাদি। বিও হুইলার এর মতে এক মালিকানা সংগঠন আছে একক ব্যক্তির মালিকানা ও নিয়ন্ত্রণাধীন ব্যবসা হলো এক মালিকানা সংগঠন। এক মালিকানা সংগঠনের আবার কিছু সুবিধা রয়েছে, যেমন এই সুবিধাটি হচ্ছে এক মালিকানা সংগঠন সহজ পদ্ধতি, গোপনীয়তা রক্ষা, ব্যবসায় অস্তিত্ব ইত্যাদি। আর কিছু অসুবিধা রয়েছে, যেমন অসীম দায়, মূলধন স্বল্প ইত্যাদি। অংশীদারি সংগঠন 2 নম্বর অংশীদারি সংগঠন আছে দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির মাধ্যমে যে সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি সংগঠন বলে। অংশীদারি সংগঠনের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তির মাধ্যমে লাভ লোকসান বন্টন করা হয়ে থাকে। 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে, একজন সকলের পক্ষ একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ে মুনাফা অর্জনের উদ্দেশ্য ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি সংগঠন বলে। অংশীদারি সংগঠনের সাধারণত সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 20 জন। ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে এর সদস্য সংখ্যা সর্বোচ্চ 10 জন হতে পারে। 3 নম্বর আছে যৌথ মূলধনী কোম্পানি। কতিপয় সাধারণত যৌথভাবে মূলধন সরবরাহ করে। 1994 সালে কোম্পানি আইনের অধীনে যে ব্যবসা গঠিত হয় তাকে যৌথ মূলধন কোম্পানি বলে। 4 নম্বর আছে সমবায় সমিতি। কতিপয় সম অধিকারের ভিত্তিতে সাধারণত যে সংগঠন পরিচালিত হয় তাকে সমবায় সমিতি বলে। সমবায় সমিতি সাধারণত অনুন্নত অঞ্চলে বেশি দেখা যায়। 5 নম্বর আছে রাষ্ট্রীয় সংগঠন। রাষ্ট্রের মালিকানা পরিচালনায় যে সংগঠন প্রতিষ্ঠিত হয়ে থাকে তাই হচ্ছে রাষ্ট্রীয় সংগঠন। সাধারণত জনকল্যাণের উদ্দেশ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়, যেমন ডাক বিভাগ, চিনি কল, পাট শিল্প, গ্যাস সরবরাহ, পানি সরবরাহ ইত্যাদি। 6 নম্বর আছে যৌথ উদ্যোগ। 2 বা ততোধিক কোম্পানির সমন্বয়ে যে ব্যবসা গঠিত হয় সাধারণত সেটি আছে যৌথ উদ্যোগ। 7 নম্বর ব্যবসায়ী জোট। ব্যবসায়ী জোট আছে কয়েকটি প্রতিষ্ঠান বা 2 বা ততোধিক প্রতিষ্ঠান মিলে সাধারণত যে ব্যবসা গঠিত হয় সেটি হচ্ছে ব্যবসায়ী জোট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সংগঠনের মৌলিক কিছু প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে আলোচনা করলাম। তাই মোটামুটি যেটুকি হয়েছে সেটুকি তোমরা বাড়িতে বসে দেখবে এবং পড়বে। ওতে যাওয়ার আগে আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।